নিজেকে ভাষা সৈনিক হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাহিত্যক্ষেত্রে বিচিত্র প্রতিভার অধিকারী আহমদ রফিক প্রবন্ধ, গল্প ও কবিতায় বিশেষ অবদান রেখেছেন। বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে স্বকীয় বৈশিষ্ট্যে একটি বিশিষ্ট আসনের অধিকারী। আমার ইচ্ছা ছিল না মেডিকেল লাইনে পড়ার, তো অভিভাবকদের চাপে ইউনিভার্সিটিতে আমি চেয়েছিলাম কেমিস্ট্রি পড়তে। তো আমি আবার সেই কারণে এই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম। বাংলাদেশ, এই মাটি, মানুষ, নদী, নিসর্গ, এগুলোর প্রতি আমার একটা অসাধারণ প্রেম বলতে পারেন, ভালোবাসা বলতে পারেন। তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থগুলো শিল্প সংস্কৃতি জীবন, নজরুল কাব্যের জীবন সাধনা, পদ্মাপাড়ের সেই গাল্পিক জাদুকর, রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ, একুশের ইতিহাস ও আমাদের ইতিহাস। কাব্যগ্রন্থের মধ্যে নির্বাসিত নায়ক, বাউল মাটিতে মন, পড়ন্ত রোদ্দুর উল্লেখযোগ্য। আহমদ রফিকের লেখায় মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসা, নিসর্গপ্রীতি, স্বদেশপ্রেম, লোকায়ত ঐতিহ্য সন্ধান ও সমাজ বিপ্লবের আকাঙ্ক্ষা ধ্বনিত হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক সহ অনেক পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি আহমেদ রফিক। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ শিল্পবাড়িতে আমার সঙ্গে আছেন আহমদ রফিক। আহমদ রফিক এক অসাধারণ মানুষ, ইতিহাসের মানুষ, ইতিহাস সৃষ্টিকারী মানুষ, ভাষা আন্দোলনের মানুষ, প্রাবন্ধিক মানুষ, অনেক রকমের পরিচয় আছে, সেগুলো আপনারা সবাই জানেন। তার সঙ্গে আজকে কথা বলবো ভাষা আন্দোলনের মাসে, ভাষার বিষয় নিয়ে তো বটেই, সেই সঙ্গে তার বর্ণাঢ্য জীবনের আরও অনেক প্রসঙ্গ নিয়েও। এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ, আপনারা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে যে অতিথি আসেন তার ছবি আঁকেন, তার অসাধারণ হাতে ক্যানভাসে তুলিতে এবং রঙিন করে তোলেন সেই অতিথিকে। রফিক ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? এই তো চলছে আর কি। এখন তো বয়স ৮৮, তো সে তুলনায় সবাই বলে ভালো আছে, তো আমিও বলি ভালোই আছি। রফিক ভাই, এখন ভাষার মাস, মহান ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে এক অসাধারণ ভূমিকা পালন করেছিলেন আপনি। এতগুলো বছর পার হয়ে এসছেন, অনেক রকমের স্মৃতি, প্রচুর বই লিখেছেন আপনি। যে বিষয়টা প্রথমেই আপনার কাছে জানতে চাই, সেই ৫২ সালে যখন ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন জীবন বাজি রেখে পাকিস্তানি সেনাবাহিনী এবং সেই সঙ্গে তাদের উপনিবেশের বিরুদ্ধে, তখন কি ভেবেছিলেন ভাষা আন্দোলন নিয়ে একটি জাতির বিকাশ হবে? এইরকম তাদের প্রতিদিন আমাদের যে ৬৪ বছর হয়ে গেল, প্রচুর বই প্রকাশিত হচ্ছে, বাংলা একাডেমিকে কেন্দ্রিক একটা বাঙালি জাতিসত্তার বিকাশ হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে এখন বইয়ের মেলা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ পাঠক আসে, প্রচুর ক্রেতা, প্রচুর প্রকাশক। কেমন লাগছে আপনার এত বছর পর এই বিকাশ দেখে, এই উদ্ভাসন দেখে? আমরা যখন ভাষা আন্দোলন করি তখন তো আমরা ছাত্র, ধরুন আমার বয়স তখন ২৩। তো সেই সময়ে তারুণ্যের যে একটা উদ্দীপনা, সেই উদ্দীপনার বসেই কিন্তু স্বাদেশিকতার উদ্দীপনার বসেই এই ভাষা আন্দোলন মূলত রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার প্রতিষ্ঠা। সেই সঙ্গে কিছু রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত ছিল, যেমন সেগুলো প্রধানত আমাদের স্লোগানগুলোতেই প্রকাশ পেয়েছে। যেমন প্রথম স্লোগানই ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। তারপরেই বলা হতো বরাবর প্রত্যেকটি মিছিলে যে রাজবন্দীদের মুক্তি চাই, এবং সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্লোগান ছিল যেটা অপেক্ষাকৃত কম আলোচিত, সেটা হলো সর্বস্তরে বাংলা চাই। এবং তখন বলা হতো সর্বস্তরে বাংলা চালু করো। এই স্লোগানটা ছিল আসলে এই, আমি একটু পরিশোধিত করে বললাম যে সর্বস্তরে বাংলা চাই। আমাদের স্লোগানটা ছিল সর্বস্তরে বাংলা চালু করো। তো এই অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা।
এই সব মিলিয়েই কিন্তু ভাষা আন্দোলন, কিন্তু মূল তত্ত্ব তখন মানে পাকিস্তানি শাসকবর্গের বাংলা ভাষা বিরোধিতা এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার যে চেষ্টা, তার পরিপ্রেক্ষিতে এবং তার প্রতিবাদে এবং তার বিরোধিতায় কিন্তু মূল বিষয়টি ছিল মানে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বাংলা, অর্থাৎ উর্দুর পাশে বাংলা। আমরা মানে গোটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা বাঙালি 56%। আমরা বলতেই পারতাম যে না, একমাত্র বাংলাই রাষ্ট্রভাষা হবে পাকিস্তানের, যেটা অনেকে কেউ কেউ বলেছেন তখন লেখায়ও, যেমন মানে আব্দুল হক সাহেব। তো সেটা কিন্তু আমরা বলিনি, আমরা গণতান্ত্রিক চিন্তাভাবনা থেকেই বলা হলো যে আচ্ছা ঠিক আছে, পশ্চিম পাকিস্তান উর্দু চাচ্ছে, যদি তারা চায় অবশ্য, কারণ ওটা অবশ্য ওখানকার কোনো প্রদেশের ভাষা ছিল না। তো সেই সঙ্গে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার প্রতিষ্ঠা, সেটাও তারা কিন্তু দিতে চায়নি। এবং না দিতে চাওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু 1948 সাল থেকে সংগঠিতভাবে ভাষা আন্দোলন, 48-এর ভাষা আন্দোলন ছিল অসম্পূর্ণ, স্থগিত করা হয়েছিল জিন্নাহ সাহেবের জন্য, কিন্তু পূর্ণাঙ্গ রূপে আপনার 21শে ফেব্রুয়ারি যেটা আমরা বলি মানে 21-এর আন্দোলন বা 52-র ভাষা আন্দোলন, সেটাই কিন্তু মূল ভাষা আন্দোলন। তো তখন এই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এর প্রভাব কিন্তু আমরা পরবর্তী সময়ে যা দেখেছি, তখন আমরা ভাবিনি এই কথা যে সাহিত্য সংস্কৃতি জগতে এবং রাজনীতিতে এরা বিরাট বাক ফেরা মানে একটা পরিবর্তন ঘটিয়েছিল। সেটা অবশ্য একটু পরের ঘটনা, কিন্তু তাৎক্ষণিকভাবে যে প্রশ্নটা আপনি করলেন তার জবাব হচ্ছে যে আমরা রাষ্ট্রভাষা বাংলার অধিকার এবং আনুষঙ্গিক অধিকার প্রতিষ্ঠার জন্যই আপনার ভাষা আন্দোলন করেছি। তখন এটা কতদূর যাবে, তার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রভাব কতটা বিস্তৃত হবে, সেসব ভাবনা কিন্তু আমাদের মাথায় ছিল না, কারোর মাথায় ছিল না। হয়তো রাজনৈতিক দল, বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দল কারোর নেতাদের মাথায় থাকতে পারে, কিন্তু আমরা ছাত্ররা সেই ভাবনাটা করিনি। একটা বই লিখেছেন আপনি এবং আরেকজন ভাষা সংগ্রামী, আপনার এক সহযোদ্ধা ছিলেন যাকে বলা হয় ভাষা মতিন বা আব্দুল মতিন, এই দুজনে মিলে বাংলা ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য, এই বইটার মধ্যে শেখ মুজিবের রাজনৈতিক বা সেই সময়ের ভাষা আন্দোলন কেন্দ্রিক একটা নৈবেক্তিক একটা আলোচনা করার বা ইতিহাসের যে ভূমিকা তিনি পালন করেছিলেন সেই বিষয়ে আপনাদের একটা মূল্যায়ন আছে। এই বইটা লিখতে কেন আপনারা উদ্বুদ্ধ হলেন দুজনে মিলে? প্রশ্ন হলো যে আমার কাছে মনে হয়েছিল যে এর আগে দুটো বই ভাষা আন্দোলন সম্পর্কে প্রকাশিত হয়েছে, তথ্য নির্ভর, গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য বটে, বদরুদ্দিন আমরের মানে 3 খণ্ডে এবং বশির আল হেলালের এক খণ্ডে, বিশাল 1 খণ্ডে। তারপরও আমার কাছে মনে হয়েছিল যে এমন কিছু তথ্যগুলো তো একই থাকে, এটা পাল্টায় না, কিন্তু সেই তথ্যের উপস্থাপনা, তার আনুষঙ্গিক ব্যাখ্যা, বিশ্লেষণে জিনিস কিন্তু অন্যরকম হয়। তখন আমাদের কাছে বিশেষ করে আমার কাছেই মনে হয়েছিল যে এই সম্পর্কে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেহেতু আমি এবং মতিন সাহেব আমার ঘনিষ্ঠ বন্ধুদের একজন, তো আমরা যেভাবে এটাকে দেখেছি, যেভাবে করেছি, সেই পরিপ্রেক্ষিতটা মাথায় রেখে আমরা একটা বই লিখি। খুব মোটা বই না, যাই হোক 250 পৃষ্ঠার, কিন্তু সেখানে আমরা নির্মোহভাবে লেখার চেষ্টা করেছি, তথ্যগত যাতে একটি বিভ্রান্তি না হয় সেটার দিকে লক্ষ্য রেখেছি। আর ব্যাখ্যা বিচারের ক্ষেত্রেও যাতে কোনো ওই যেটা আপনারা বলেন যে পক্ষপাতিত্ব, সেই পক্ষপাতিত্ব যাতে দল বিশেষের, ব্যক্তি বিশেষের প্রতি না হয়, সেই দিকেও কিন্তু লক্ষ্য রেখেই এটা করা। এবং সেই হিসাবে আপনি যে প্রশ্নটি করলেন সেটা হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব তখন তরুণ, তো সেই হিসাবে প্রথম থেকেই তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং 1948 সালে অন্যান্যদের সঙ্গে, তার সতীর্থদের সঙ্গে তার ভাষা আন্দোলনে একটা মস্ত বড় ভূমিকা আছে। উনি গ্রেপ্তারও হয়েছিলেন, জেলেও গেছিলেন, তারপরে আবার তাকে 15ই মার্চে ফিরিয়ে আনা হলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু 52 সালে দুর্ভাগ্যক্রমে 52 সালে উনি ছিলেন জেলে। তার কারণও একটা, তিনি একমাত্র ব্যক্তি যিনি প্রতিবাদে, খুব বলিষ্ঠ প্রতিবাদে খুব সোচ্চার থাকতেন সর্বদা, এবং বাঙালির অধিকারের জন্য। সেই জন্য তার জেল জীবনটা অপেক্ষাকৃত তার সতীর্থদের তুলনায় অনেক দীর্ঘ ছিল। হয়তো সেই কারণেই 52 সালের ভাষা আন্দোলনের আগে, বেশ কিছুদিন আগে থেকেই উনি জেলে ছিলেন, এবং আন্দোলন শুরু হওয়ার আগেই তার অসুস্থতার কারণে উনি এবং মহিউদ্দিন সাহেব আপনার ঢাকা সেন্ট্রাল জেলে
মানে অনশন ধর্মঘট শুরু করেছিলেন মুক্তির দাবিতে। এবং মৌলানা ভাসানী এক বিবৃতিতে তার এবং আওয়ামী লীগও তার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন। সে সময় সরকার সেই সময় ওই পর্যায়ে আপনার তাকে মেডিকেল কলেজ হাসপাতালে আনাও হয়েছিল এবং সে সময় অনেকে তার সঙ্গে দেখাও করতে যায়। সেজন্য হয়তো ভয় পেয়ে সরকার তাকে এই আপনার ঢাকা জেল থেকে ফরিদপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয় এই মানে 15 তারিখের পরে, এবং সেখানে থেকে তাকে ছাড়া হয় মানে 26 তারিখে। স্বভাবতই তার পক্ষে তো আর ভাষা আন্দোলনে যোগ দেওয়া সম্ভব। তিনি যে আত্মজীবনীটা লিখেছেন, অসমাপ্ত আত্মজীবনী, সেখানে আছে যে মুক্তির জন্য তো বটে এবং ভাষা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তিনি এবং মহিউদ্দিন দুজনে মিলেই বিবৃতি দিয়েছেন, মতামত প্রকাশ করেছেন। এমনকি 53 সালে প্রথম শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, যে আমরা প্রথম শহীদ দিবস কিন্তু বিশালভাবে বিপুলভাবে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং সেই মিছিল, বিশাল মিছিল প্রস্তাবিত মানে ভাঙা শহীদ মিনার যেটা ছিল সেখান থেকেই শুরু করে সেই মিছিল ইসলামপুর, আমার এখনও মনে পড়ে আপনার ইসলামপুর রোড দিয়ে যেতে যেতে সেই মিছিল আতাউর রহমান সাহেব, শেখ মুজিবুর রহমান, অলি আহাদ, মানে ইমাদুল্লাহ, এরা কিন্তু ছিলেন সবাই। এবং পরে এই যে আরমানিটোলা ময়দানে সাধারণত তখন বড় মিটিংগুলো হতো, সেই জনসভায় উনি বক্তৃতাও দিয়েছিলেন, একটা অসাধারণ বক্তৃতা। এবং তার বক্তৃতার মধ্যেই বেশি প্রাধান্য পেয়েছিল বন্দিমুক্তি, এবং বন্দিমুক্তি আন্দোলন নিয়ে কিন্তু আন্দোলন উনি করেছিলেন অন্যান্যদের তুলনায় অনেক বেশি। কাজেই তার ভূমিকা যেটুকু আছে সেটুকুই আমরা বলেছি, এবং এই যেটা আমি বললাম সেই কথাগুলো কিন্তু ওই বইতে আছে। জি, আজ একটা স্বাধীন রাষ্ট্র এবং সম্ভবত বাংলাদেশে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যে ভাষা কেন্দ্রিক জাতিরাষ্ট্র, একটি রাষ্ট্র যেটাকে আমরা বলি ভাষিক জাতিরাষ্ট্র। ভাষিক জাতিরাষ্ট্র। কিন্তু বিস্ময়করভাবে 3টা জায়গার কথা বললেন, বিচারালয়, প্রশাসন এবং আরো কিছু জায়গায় উচ্চশিক্ষা, বিজ্ঞান ক্ষেত্রে এখনো বাংলা ভাষা চালু হয়নি। এটা কেন হয়নি? অসুবিধাটা আমাদের মানসিকতা। অর্থাৎ আমরা দীর্ঘকাল, এটা আমি প্রায়ই বলে থাকি, লিখেছিও, যে আমরা প্রায় 200 বছরের মতো সময় ব্রিটিশ উপনিবেশিক শাসনে বড় হয়েছি। ইংরেজি সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়েই একটা বিরাট শিক্ষিত এলিট শ্রেণী তৈরি হয়েছে। স্বভাবতই এই যে দীর্ঘ সময়ের প্রভাব, এই ঔপনিবেশিক রাজভাষার প্রভাব আমরা আমাদের মানসিকতা থেকে দূর করতে পারিনি। কি রাজনৈতিক দল বলেন, কি সাহিত্যিক বলেন, কি শিক্ষিত শ্রেণীর মানে লোক বলেন। আপনি নিজে একজন ডাক্তার যখন, তো আপনি তো নিজে ইংরেজি বই পড়াশোনা করেছেন। আপনার ওই জায়গা থেকে যদি জানতে চাই, এই বইগুলি যদি বাংলায় অনুবাদ হয় কিংবা বাংলায় প্রকাশিত হয় তাহলে কতটা সুবিধা বা অসুবিধা থাকতে পারে? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এই মানে চিন্তা থেকেই বাংলা একাডেমি একসময় একটা প্রকল্প গ্রহণ করে এই কিছু মেডিকেল, দুটো অন্তত, একটা অ্যানাটমি এবং একটা মেডিসিন, এই দুটো বই অনুবাদের জন্য আমাদের বেশ কয়েকজন কে এই কাজে ডাকা হলে আমি, সাইদ হায়দার সাহেব এবং সুভাগত চৌধুরী, এরা মিলে একটা সম্পাদকীয় বোর্ড করে এই ডেভিডসনের মেডিসিন, টেক্সট বুক অফ মেডিসিন এবং কানিংহামের অ্যানাটমি, এই বই দুটো অনুবাদ করা হয়েছিল, ভালো অনুবাদই। এবং বাংলা একাডেমি কয়েক লক্ষ টাকা খরচ করে এই বইটি ছাপে, যেটি গুদামে পড়ে থেকে ঘুণ পোকায় খেয়ে শেষ করেছে। ধরুন যদি ভারত বিভক্ত না হতো, উপমহাদেশ বিভক্ত না হতো, এই যে আজকে বাঙালি জাতিরাষ্ট্র এবং আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করি, একটি জাতির যে বিকাশ হচ্ছে, উন্মেষ হচ্ছে, পৃথিবীতে আমরা আমাদেরকে ছড়িয়ে দিচ্ছি, সেটা কি সম্ভব ছিল? আপনাদের ভিতরে একটা বেদনা আছে উপমহাদেশের জন্য, একত্রীভূত উপমহাদেশের জন্য, কিন্তু আবার বাংলাদেশটাকেও আমরা নিচ্ছি। এটা একটা পরস্পর বিরোধী বিষয় বলে কিছুটা পরস্পর বিরোধী। এটার দুটো দিকই আছে, এটার একটা ইতিবাচক নেতিবাচক দুই দিকই আছে। কথাটা হলো দেশ বিভাগ অবাঞ্ছিত এবং অনাকাঙ্ক্ষিত ছিল এই জন্য যে এই দেশ বিভাগের মধ্য দিয়ে কয়েক লক্ষ মানুষ মারা গেছেন, মানে নির্মমভাবে। এটাকে বলা হয় সাউথ এশিয়ান ট্র্যাজেডি। এবং কয়েক কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে গোটা ভারত জুড়ে। এবং পাকিস্তানে যে স্বপ্নের পাকিস্তান বলা হয়েছিল সমগ্র মুসলমান ভারতীয় মুসলমানদের জন্য বাসস্থান করা হবে, সেটাও করা যায়নি। বেশ কয়েক কোটি আপনার ভারতীয় মুসলমান ওখানে থেকে গেছেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, ভার্চুয়ালি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। তো সেই সব চিন্তাভাবনা করে যদি আপনার, এবং বিভাগটা কিন্তু পুরোপুরি মানে রাজনৈতিক কারণে হয়েছে, রাজনৈতিক দলগুলোর জন্য হয়েছে, লীগ কংগ্রেসের দ্বন্দ্বে, এবং সেই দ্বন্দ্বের পেছনে আসল কুশলী নায়ক হলো আপনার ব্রিটিশ শাসক, মানে লর্ড মাউন্টব্যাটেন পার্টিকুলারলি, মানে বিশেষভাবে।
তো সেইখানে আপনার দেখা যায় যে যদি দেশ বিভাগ না হতো, আপনি একজন সেই হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত একটা বিশাল উপমহাদেশের নাগরিক হতেন। সারা বিশ্বে তার একটা যে স্বীকৃতি, পাওয়ার থাকতো, একটা ইম্প্যাক্ট থাকতো, এবং গরিমা এবং গর্ব, সেটা কিন্তু আপনার এই ছোট বাংলাদেশ হিসাবে কিন্তু পশ্চিমা দেশে আমাদের যে খুব একটা সুখ্যাতি আছে তাও নয়, আমাদের যে গ্রহণযোগ্যতা খুব একটা ভালো আছে তাও নয়। কিন্তু আমাদের নিজেদের গর্ব হলো যে আমরা একটা ভাষিক জাতিরাষ্ট্র করেছি। সেই জাতিরাষ্ট্রের নিজেদের ভালো মন্দের দায় আমাদেরই। আমরা একটু অন্যদিকে যাই। আপনার প্রথম বই বেরিয়েছিল 1958 সালে, 1956 সালে না, 56 সালে লেখা, 1958 সালে বেরিয়েছিল প্রবন্ধের বই। কেন প্রথম আপনার বইটা প্রবন্ধের হলো? কেন গল্প হলো না কিংবা কবিতা হলো না? তার মূল কারণ হলো আমার ছাত্র জীবন থেকেই দুটো জিনিস আমি বরাবরই বলেও, সেটা পুরনো কথা, ইংরেজিতে প্যাশন শব্দটা ব্যবহার করা যায় এখানে। একটি হলো সাহিত্য সংস্কৃতি, আর একটি হলো রাজনীতি। এই দুটো দিকেই কিন্তু আমি মগ্ন ছিলাম আমার পড়াশোনা, ক্লাস ইত্যাদির বাইরে। তখনকার আমার মূল বিষয়টা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম। আমি আপনার কথাটা বলেছিও আগে যে দুজন মানুষকে আমি খুব কাছের মানুষ বলে মনে করতাম এবং পথ নির্দেশিক লোক হিসেবে। একজন হলো কাজী নজরুল ইসলাম, আরেকজন হলো সুভাষচন্দ্র বসু। একজন রাজনীতিতে, আরেকজন রাজনীতি প্লাস আপনার সাহিত্য সংস্কৃতিতে, মূলত দেশাত্মবোধক চেতনায়। তো সেই ক্ষেত্রে রাজনীতির এই মনস্কতার কারণেই কিন্তু আমি শুরু করেছিলাম কবিতা লেখা দিয়েই। কবিতা লিখেছিও মাঝে মাঝে ফাঁকে ফাঁকে, 8-10টা কবিতার বইও বেরিয়েছে। ইদানিং কবিতা সমগ্র বলে একসঙ্গে ওগুলো বেরিয়েছেও বটে। কিন্তু এই রাজনৈতিক যে প্রয়োজনটা, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রয়োজন, যেটার জন্য আমি কথা বলবো, সেই প্রতিবাদী কণ্ঠস্বর, প্রতিবাদী ভাষা, সেই প্রয়োজনটার মেটাতেই কিন্তু, সেটা তো আপনি কবিতায় যতটা সম্ভব, প্রবন্ধে তার চেয়ে অনেক বেশি মাত্রায় সম্ভব, কেমন তো সেই হিসাবে প্রবন্ধটা প্রাধান্য পেয়েছে। আপনার একটা কাব্যগ্রন্থের নাম ভালোবাসা ভালো নেই। আমরা জানি যে ভালোবাসা সবসময় ভালো থাকে, ভালোবাসা একদম এক অসাধারণ ব্যঞ্জনার বিষয়, কিন্তু আপনার কাব্যগ্রন্থের নাম ভালোবাসা ভালো নেই। কেন আপনার ভালোবাসা ভালো নেই, এই প্রশ্নটা নেব একটা ছোট্ট বিরতি থেকে এসেই। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আর আমার সঙ্গে শিল্পবাড়িতে আজ আছেন এক অসামান্য মানুষ, অসাধারণ মানুষ, ইতিহাসের মানুষ, ইতিহাস সৃষ্টিকারী মানুষ, আহমেদ রফিক। থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পরেই। যদি দর্শক, কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য, আহমেদ রফিকের সঙ্গে থাকবার জন্য। রফিক ভাই, যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম, এই একটু মজা করবার জন্য, যে আপনার ভালোবাসাটা ভালো নেই কেন? ভালোবাসা কি সবসময় ভালো থাকে? ভালোবাসার জীবনে কি সবসময় সাফল্য আসে? তার বেদনা, বিচ্ছেদ, বিরহ, এই সবগুলো কি ভালোবাসার অংশ নয়? ভালোবাসা তো নানাভাবে প্রত্যাখ্যাত হয়, ভালোবাসা তো নানাভাবে ক্ষতবিক্ষতও হয়। ভালোবাসা যে সবসময় ভালো থাকবে, যেমন প্রতিভা বসু তার আত্মজীবনীতে লিখলেন স্মৃতি সতত সুখের। তা আমি আমার এক প্রবন্ধে লিখলাম স্মৃতি সতত দুঃখের। বিশেষ করে 25শে মার্চের উপলক্ষে লিখতে গিয়ে লিখেছিলাম যে স্মৃতি সর্বত্র সর্বদা রক্ত ঝরায়। তেমনি বৈচিত্র্য তো সব কিছুতে থাকে, এটা একটা কথা। দ্বিতীয় কথা হলো, ওটার জবাব লিখতে গিয়ে আমার কাছে তখন মনে হলো যে আচ্ছা, তৃণমূল স্তরের মানুষ, এই পোশাক শিল্পের তরুণী শ্রমিকরা, এরা সব মিলেই, এবং শিক্ষিত শ্রেণীর এলিট শ্রেণীর তরুণীরা, এরা কেমন আছে, এই মনে করে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে ওই চতুষ্পদীগুলোতে এই নানা দিকের মানুষের যে চিন্তাভাবনা, তাদের ভালো থাকা না থাকা, এই সবগুলো মিলেই কিন্তু দেখা গেছে যে ভালোবাসা কি সর্বত্র ভালো নেই। এই বিশেষ করে এই বিভক্ত শ্রেণী বৈষম্যমূলক সমাজে, শ্রেণী বিভাজিত সমাজে মানুষ ভালো থাকতে পারে না, সেখানে তার কাজে ভালোবাসা ভালো থাকতে পারে না। তো সেই আলোকেই কিন্তু, সেই ধারণা থেকেই কিন্তু এইগুলো লেখা। আপনি গল্পের বইও আছে? একটা গল্পের বই আমি লিখেছিলাম, সেটা বেরিয়েছিল 1966 সালে, বাংলা বাজার স্টুডেন্ট ওয়েজে এটা বের করেছিল। নাম ছিল অনেক রঙের আকাশ। অনেকগুলো গল্প ছিল। তো সেই গল্প লেখার পরেও আমার কাছে মনে হয়েছে যে গল্প লেখার চেয়ে যে সময় দেব, তার থেকে কিছু কবিতা লিখতে তো সময় বিশেষ দরকার করে না, যখন কবিতার কথা মনে আসে তখন লিখে ফেলা যায়। তা কিন্তু প্রবন্ধ লিখতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, সময় লাগে। সেই জন্য আপনার প্রবন্ধের উপরই আমি বরাবর জোর দিয়েছি। আপনি দেখবেন যে
আমি মূলত রোমান্টিক, ইন্ট্রোভার্ট, অন্তর্ঘুরো মানুষ, তো প্রভু কবিতা প্রেমী। তবু কবিতার বইয়ের তুলনায় আমার প্রবন্ধের বইয়ের সংখ্যা হলো 64। ভাবির সঙ্গে কিভাবে দেখা হয়েছিল? দেখা হয়েছিল আমার যেহেতু পারিবারিকভাবে মানে কাছাকাছি আত্মীয়, সেই হিসাবে পরিচয়, সেটাও 1950 সালে এবং ঢাকায়। তো সেই সুবাদে পরিচয়। তখনকার দিনে আমাদের সময়টা তো এমন ছিল যে প্রেম করা একটু দুরূহ ব্যাপার ছিল, তো মানে বিশেষ করে বাঙালি মুসলমান সমাজে। তো সেই হিসাবে একটা খুব খারাপ কথা বলা হতো যে কাজিনস আর দ্য বেস্ট টার্গেটস। তো আমার ওই স্ত্রী কিন্তু আমার কাজিন। হ্যাঁ। তো যাই হোক, আসল ব্যাপারটা হলো যে পরিচিতি। মুসলমান মানে তখনকার যে শিক্ষিত সমাজ, তাদের ব্যাপ্তিটা বিস্তৃতিটা কিন্তু অপেক্ষিত কম ছিল। তো সেই জন্য আপনার কাছাকাছি যাদেরকে পাওয়া যায় তার সঙ্গে দেখা, পরিচয়, প্রেম ইত্যাদি ইত্যাদি। আপনি একটা কবিতার লাইন আছে, বৃথাই তুমি লাল গোলাপের নাম রেখেছো ভালোবাসা। ভালোবাসা লাল গোলাপ, বৃথা কেন? প্রত্যাখ্যাত বা ব্যর্থ প্রেমিক তার সে তো বলতেই পারে যে তোমাকে তো আমি পেলাম না, কাজেই আমার প্রতিক্রিয়াটা হলো তুমি ভালোবাসার রং তো লাল এবং রক্ত গোলাপ দিয়ে সেই তার প্রতীক, তো সেই প্রতীক তো আমার জীবনে সত্য হলো না, কাজেই বলতে হলো যে বিধায় তুমি নাম রেখেছো ভালোবাসা। আপনি তো এই বিচিত্র জীবনে অনেক বিচিত্র কাজ করেছেন। একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন, নাম হচ্ছে নাগরিক। সেই সময় 60-এর দশকে। কত বছর চলেছিল? 1964 সালে। আসলে এর প্রথম সংকলন সংখ্যাটা বের করেছিলাম 63 সালে। আর আমি তো তখন রাজনীতির লোক, কাজে আমার নামে ডিক্লারেশন পাওয়া যাবে না বলে আমার এক ব্যাংকার বন্ধুর নামে ডিক্লারেশন নিয়েছিলাম, বোরহানুদ্দিন ভূঁইয়া তার নাম। তো যাই হোক, সেটি একটি অভিজাত পত্রিকাই ছিল, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা, মোটা কার্টিজ কাগজে, খুব সুন্দর স্বচ্ছ ঝরঝরে ছাপা। এবং তৎকালীন বাংলাদেশের প্রতিষ্ঠিত কথাসাহিত্যিক, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক এমন কেউ নেই, একমাত্র একজন ছাড়া, যে সেটা নামটা নাইবা বললাম, এমন কেউ নেই যিনি এই কাগজে নিয়মিত লেখেননি। প্রতিটি সংখ্যায় আপনার আহসান হাবিব এবং শামসুর রহমানের কবিতা থাকতো, প্রতিটি সংখ্যায় শওকত ওসমানের গল্প থাকতো, এই ধরনের ঘটনা আর কি। আর আমি জোর দিয়েছিলাম এই বুক রিভিউ, মানে পুস্তক পরিচয় বিভাগটাতে, পশ্চিমা মানে সাহিত্যের অনুকরণে। তো সেই একটা স্বপ্ন ছিল আমার যে একটা সাহিত্য পত্রিকা বের করব, এবং নামটাও ছিল সেই সময় অসাধারণ, নাগরিক। এবং সেটাতে আপনার 1964 থেকে শুরু করে 1970 সাল পর্যন্ত নিয়মিত বের করেছিলাম এবং বেশ ভালো মোটাসোটা। কিন্তু এইখানে একটা কথা বলি, আপনি এত বছর ধরে পত্রিকাটা বের হচ্ছে, নিয়মিত বের হচ্ছে, বাংলাদেশের সেই সময় সবাই লিখেছে, কিন্তু এই পত্রিকাটির নাম কিন্তু কোথাও শোনা যায় না। যেমনটা শোনা যায় সমকাল কিংবা কণ্ঠস্বর সম্পর্কে, কেন শোনা যায় না নাগরিক সম্পর্কে? এটা বলতে হয় যে আমার দুর্ভাগ্য, কারণ আমার বরাবরই আমি দেখেছি যে দুর্ভাগ্য আমাকে বরাবর আমার সঙ্গে মানে আষ্টে পৃষ্ঠে ভূতের মতন লেপ্টে থেকেছে। আমি একটু সভা সমিতি থেকে একটু বাইরে থাকতে, একান্তে থাকতে, একটু একাকিত্বে থাকতে পছন্দ করি। তো সেই জন্যই কিনা জানি না আমার মানে সভা সমিতিতে না যাওয়া, বন্ধু বান্ধবের সঙ্গে হই হুল্লোড় না করা ইত্যাদি কারণেই, এবং গোষ্ঠী তৈরি করতে না পারার কারণে আমার মনে হয় যে আমার সাহিত্য যেমন ব্যাপকভাবে মূল্যায়ন হয়নি, কবি হিসেবে আমি সামান্য পরিচিত, তেমনি আমার এই পত্রিকা, আমার যে এই সম্পাদনা, এটা তো সবাই জানে যে পত্রিকা উল্টালি দেখবে যে কীরকম মানে মানদণ্ডের উচ্চ মানের পত্রিকা ছিল, কিন্তু এটা নিয়ে লেখা হয়নি। এমনকি মানে অনেক আমাদের পরিচিত জন অনেকে আলোচনা করে না, কোনো উচ্চারণও করে না। আপনার আরেকটি কবিতার গ্রন্থের নাম নির্বাসিত নায়ক, প্রথম কবিতার বই। সেখানে মানে নায়ক তো সর্বগ্রাসী, বিজয়ী, আপনার নায়ক নির্বাসিত কেন? নির্বাসিত নায়ক হলো এটা তখন কেবল এটা কিন্তু শেষ দিকে, যদিও বই বেরিয়েছে 66-তে, কিন্তু লেখা 50-এর দশকে। আচ্ছা, তখন উঠতি ঢাকা, আমি তখন ঢাকায় এসেছি, ঢাকা ক্রমে মানে গড়ে উঠছে, একেবারে বহু কাঁচা রাস্তা, এবং এই মালিবাগ অঞ্চল মানে খিলগাঁও অঞ্চল কিন্তু তখন আপনার ধান ক্ষেত এবং জঙ্গল। তো এই গড়ে ওঠা ঢাকার এবং জাস্ট কেবল উঠতি বুর্জুয়া শ্রেণীর যে বিকাশ এবং গ্রামের পরিপ্রেক্ষিতে, আমি কিন্তু গ্রামের সম্পর্কে আমার গ্রামীণ প্রকৃতি সম্বন্ধে আমার একটা মুগ্ধতা আছে ভীষণ রকম। তো
এই পরিপ্রেক্ষিতে গ্রাম উঠে আসছে, শহর ডেভেলপ করছে, শহরের উন্নতি আস্তে আস্তে হচ্ছে, সেই সঙ্গে একটি স্বার্থপর বুর্জোয়া শ্রেণীর বিকাশ ঘটছে। তো সেই পরিপ্রেক্ষিত নিয়ে কিন্তু দেখবেন না কবিতাগুলো খেয়াল করলে অনেকে আমাকে বলছে যে প্যাস্টোরাল, মানে সমালোচনা করতে গিয়ে যে ফ্রস্টের তুলনা তেলে বলেছে যে মানে প্যাস্টোরাল কবিতা, অর্থাৎ গ্রাম বন্দনা। তো আসলে গ্রাম বন্দনা তো নয়, ব্যাপারটা ছিল যে ওর যে গ্রাম থেকে আপনার সরে এসে যে শহরের উঠতি সমাজ, মধ্যবিত্ত শিক্ষিত সমাজ এবং অর্থনৈতিক শিক্ষিত সমাজ, সেই সমাজের গুণাবলী নিয়ে কিন্তু সেই সমাজটি গড়ে ওঠেনি। তখনও দেখা যাচ্ছে স্বার্থপরতা, মুনাফাবাজি, মজুতদারি, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। তো সেইগুলোর প্রকাশের পরিপ্রেক্ষিতেই আমার কাছে মনে হয়েছে যে নায়ক নির্বাসিত বটেই, মানে সে ঢাকা মানে শহর কেন্দ্রিক জীবনযাপন তার জন্য খুব মানে গ্রহণযোগ্য না। রবীন্দ্রনাথের সঙ্গে আপনি কিভাবে মানসিকভাবে যুক্ত হলেন? রবীন্দ্রনাথ কেন আপনাকে এতটা তাড়িয়ে বেড়ায়? রবীন্দ্রনাথ আপনার এত মুগ্ধতা কেন? রবীন্দ্রনাথের সঙ্গে আমার প্রথম পরিচয় কিন্তু আমার স্কুল জীবনে। এটা মানে 1944 সালে, অর্থাৎ আমি তখন ক্লাস 8-এর ছাত্র। রথের মেলায় গিয়ে আমরা দুই বন্ধু, আমি এবং আর বন্ধু দেবু, তো ভালো নাম হলো দেবব্রত বসু, ও খুব মেধাবী ছাত্র। তো দুইজনে গিয়ে দুটো বই কিনেছিলাম রথের মেলায়, দুটোই রবীন্দ্রনাথের, একটা হলো গোরা আর একটি হলো নৌকাডুবি। সেই সময় তো সেই ওই বই সেখানে পাওয়া যেত? হ্যাঁ, কুমিল্লায় ওই শাহবাজপুরে পাওয়া যেত? কুমিল্লা না, নড়াইলে আমার বড় ভাইয়ের চাকরিস্থলে, সেখানে আমরা যাই 1937 সালে, 1937। তো আমি ওকে নৌকাডুবিটা উপহার দিয়েছিলাম, ও আমাকে গোরা উপহার দিয়েছিল। তো এরপরে আমি রবীন্দ্রনাথ নিয়ে খুব বেশি মাথা ঘামাইনি। ওই স্বাধীনতা, দেশপ্রেম, স্বাদেশিকতা, বাঙালিয়ানায় সব মিলে টিলে আমি রাজনীতির মধ্যে এমনভাবে মগ্ন ছিলাম যে সেখানে নজরুল, সুভাষ, সুকান্ত, মানিক বন্দ্যোপাধ্যায় এরা একটা প্রাধান্য পেয়েছিল। দেশ বিভাগের পরে দেখা গেল যে 48 সালের মতনই 70-এর দশক, মুক্তির দশক যারা স্লোগান তুলেছিলেন তারা রবীন্দ্রনাথের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙতে শুরু করলেন। ওই পর্যায়ে এসে কিছু সংখ্যক লেখকের লেখাও পড়ে আমার কাছে মনে হয়েছিল যে না, এবার রবীন্দ্রনাথ সম্পর্কে আরও বেশি একটু পড়াশোনাও করা দরকার এবং তার সম্বন্ধে লেখা দরকার। সেই সময় কিন্তু আমি আমার প্রথম বই আরেক কালান্তরে রবীন্দ্রনাথ বলে লিখেছিলাম। সেটা মূলত ওই যে আপনার রবীন্দ্রনাথের বিরুদ্ধে জেহাদে যেই সব কথাগুলো বলা হচ্ছিল, কি কথা বলা হচ্ছিল? যেমন রবীন্দ্রনাথ অপ্রয়োজনীয় তো অনেক পরে বলেছে আমাদের এরা, কিন্তু মানে সমগ্র বাংলা সাহিত্যের বামপন্থী, উগ্র বামপন্থী বাংলা সাহিত্যে কিন্তু তাকে বলা হচ্ছিল সামন্ততান্ত্রিক বলে, তাকে বলা হচ্ছিল যে মানে ইংরেজি সমর্থক এবং মানে এই জাতীয় ঘটনাবদ্ধ। কিন্তু পরবর্তী সময় এর কারণেই আমি কিন্তু তাকে, এবং জমিদার, অত্যাচারী জমিদার ইত্যাদি ইত্যাদি। আমাদের মানে শরীফ সাহেব, আহমদ শরীফ সাহেব বলেছেন যে উনি প্রজাপীড়ক জমিদার। কথাটা সর্বৈব মিথ্যা। আমাদের সময় নেই, সময় থাকলে আমি আপনাকে প্রমাণ করে দিতে পারতাম। রবীন্দ্রনাথের মতন প্রজাদরদি, প্রজাহিতৈষী মানে জমিদার হয় না। এতক্ষণ তো আমরা কথা বললাম, আরও কথা বলবো। এর ফাঁকে আপনাকে কিভাবে আঁকলেন বা অনুভব করলেন আমাদের শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, সেইটা একটু শুনবো। বিকাশ ভাই, আপনি একটু কিভাবে অনুভব করলেন আপনার ক্যানভাসে, আপনার তুলিতে, রঙে আহমেদ রফিককে? যেভাবে অনুভব করেছি তার কিছুটা হয়তো আমার কাগজে হয়তো তার কিছুটা রিফ্লেকশন থাকবে, তবু উনি যত বড় মাপের একজন, যত বড় মনের একজন মানুষ, সেটা কতটুকু আমার এখানে আসবে আমি জানি না। তবে এখানে আমার সাধ্যমতো হয়তো চেষ্টা করেছি, কতটুকু হয়েছে জানি না। বড় মনের হতে পারি, কিন্তু বড় মাপের নই। নিশ্চয়ই বড় মনের মানুষ, এবং আপনি যে ধরনের কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন, আপনার সাথে আপনার ছবি আঁকতে পেরে আজকে সামনাসামনি এই ধরনের একটা পরিবেশে আমিও নিজেকে খুব গর্বিত মনে করছি, ভালো লাগছে। রফিক ভাই, আপনার একটা কাব্যগ্রন্থ আছে বাউল মাটিতে মন। আমরা যতটুকু জানি বাউলের মন থাকে একতারায়, কিন্তু আপনার বাউল কেন মাটিতে? এই প্রশ্নের উত্তরটি নেব একটা ছোট্ট বিরতি থেকে আসি। সুধী দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এক অসাধারণ মানুষ, আহমদ রফিক। থাকুন আমাদের সঙ্গে, শিল্পবাড়ির সঙ্গে থাকুন, আহমদ রফিকের সঙ্গে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই।
প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন শিল্পবাড়ি, শিল্পবাড়িতে আছেন আহমেদ রফিক। রফিক ভাই, যে প্রশ্নটি আপনাকে করেছিলাম বা জানবার যে ইচ্ছা ছিল আমাদের, আপনার বাউল মন, আসলে এটা একটু আমার মনে হয় মানে আপনাকেই যেহেতু প্রশ্নটা আপনি করেছেন, আমি ধরে নিই যে আপনি মানে প্রশ্নের মূল মালিক। বাউল, এটা যদি আমি একটা হাইফেন দিতাম মাঝখানে, তাহলে চলে যেত বাউল মাটিতে মন। দেশ, মানুষ, মাটি, এগুলোকে একীভূত করে যে মানসিকতা, সেটাকে আমার কাছে মনে হয়েছে এই দেশের মাটি খুব স্নেহময়ী মাটি, মমতাময়ী মাটি। তার উদাসীন বাউল চরিত্র তার আরেকটি দিক। এই সবগুলো, নদী, আকাশ, মাটি, গাছপালা, এর প্রাকৃতিক সৌন্দর্য, এই সব মিলিয়েই কিন্তু মূলত গ্রাম প্রধান এই মানে বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়েই কিন্তু এই বইটি লেখা। এবং এখানে এই তার বাউল চরিত্রের, বাউলের মধ্যে যে একটা ভক্তিবাদী, মমতা সম্পন্ন এবং একটা উদাসীন চরিত্র থাকে, সেই চরিত্রটাকেই আমার কাছে মনে হয়েছে গ্রাম বাংলার চরিত্র। বাঙালির সহজিয়া চরিত্রটাকে তুলে আনবার, এক কথায় ওখানে সহজিয়া বলে ওটা মানে কবিতা আছে। তো এই সহজিয়া ধারণাটাকে মানে আপনার প্রতিষ্ঠিত করার জন্যই মূলত গ্রামের মানে আপনার সৌন্দর্যকে প্রতিপাত করা, এগুলোর মধ্য দিয়ে, এবং গ্রামীণ মানুষের সারল্যকে প্রতিপাত করা, এগুলোর মধ্য দিয়ে কিন্তু এই বইটি লেখা। ওই সময় লেখা বইটি বেরিয়েছিল 1970 সালে। আপনি একটা অসাধারণ বই লিখেছেন মুক্তিযুদ্ধের উপর, সেটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশির পত্রপত্রিকায় কি লেখা হয়েছিল। এই বইটি লিখতে আপনি কেন উদ্বুদ্ধ হয়েছিলেন? আমার কাছে মনে হয়েছে যে আমি এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে শুধু নয়, পাকিস্তানের প্রথম থেকেই তাদের যে বিমাতা সুলভ আচরণ এবং বাঙালিদের প্রতি একটা অবজ্ঞা, মানে একটি আমি বলবো বিদ্বেষও বলবো, বাঙালি জাতির প্রতি একটা বিদ্বেষ, অবজ্ঞা, এগুলো নিয়ে এই পাকিস্তানি কেন্দ্রীয় শাসক গোষ্ঠীর মধ্যে মানে সম্পর্কে আমার একটা তীব্র, আমি বলবো খুব খারাপ কথা, ঘৃণা এবং বিদ্বেষ দুটোই ছিল। এবং আমার বহুবার 3-4 বার আমি আমার মানে জীবিকা ও কর্ম উপলক্ষে পশ্চিম পাকিস্তানেও বেরিয়েছি। উপরের বাইরের সমাজ, শিক্ষিত সমাজে সেটা বোঝা যায় না, কিন্তু নানাভাবে সেটা খুব স্পষ্ট। সেই পরিপ্রেক্ষিতে 71-এর মানে যুদ্ধ যখন হলো, এবং এই যুদ্ধকে পাকিস্তান মানে পাকিস্তান একটা চরম বর্বরতার উদাহরণ রাখলো বাংলাদেশে। নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে মানুষ হত্যা, গণহত্যা এক কথায়। তো সেটাকে আমার কাছে মনে হলো যে বিদেশি পত্রপত্রিকার মাধ্যমে মানে যে বক্তব্য, তার মধ্য দিয়েই পৃথিবীতে গ্রহণযোগ্যতা কিন্তু অপেক্ষাকৃত কম ছিল তখন, বিশেষ করে আমেরিকা, চীন বিরোধিতা করার জন্য। তো সেই সঙ্গে আমার মনে হলো যে এটা প্রতিষ্ঠিত করা দরকার। আর তার একটা মানে জ্বালানি যোগ করলো আমার এক বন্ধু, নাম আব্দুল মতিন, কানাডাবাসী তখন দীর্ঘদিন থেকে। তো উনি ওখান থেকে এই ব্রিটিশ পত্রপত্রিকা মানে মূল প্রধান আমেরিকান পত্রপত্রিকা, যা নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, মানে টাইম, মানে এই জাতীয় পত্রিকা এবং কানাডিয়ান পত্রিকার মানে ওই মুক্তিযুদ্ধ বিষয়ক কাটিনগুলো নিয়ে 3-3টা এরকম মোটা ফাইল আমাকে পাঠালেন যে রফিক সাহেব, আপনার কাছে পাঠালাম, যদি কিছু লিখতে পারেন। তো এইটা আমাকে একটা প্রেরণাও বলতে পারেন আপনি, যে জন্য আমার কাছে মনে হলো যে এতগুলো ম্যাটেরিয়ালস যখন উপাদান উপকরণ সামনে আছে, এই সম্বন্ধে একটা বই লিখি। এবং সেই জন্য নামটাও দেখেন একটু উগ্র, মানে 71-এ পাক বর্বরতার সংবাদ ভাষ্য। আপনাকে এই দেশের মানুষ এবং পৃথিবীর সমস্ত বাংলাভাষী যারা আছেন তারা আপনাকে চেনেন কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে আপনি রবীন্দ্র গবেষক, দ্বিতীয় হচ্ছে আপনি অসাধারণভাবে ভাষা সংগ্রামী, আরেকজন হচ্ছেন যে আপনি প্রাবন্ধিক। কিন্তু আমি আরেকটা জিনিস আপনার জানি, সেটা হচ্ছে আপনি একজন শিল্প উদ্যোক্তাও বটে। আপনার হাত দিয়ে সেই পূর্ব পাকিস্তানের সময় বাঙালির জাগরণের জন্য, বাঙালির নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ওরিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন। আপনি কেন এটা করেছিলেন? যে কারণে আমি নাগরিক একটা পত্রিকা করলাম, গ্রাম উন্নয়নের চেষ্টা করলাম, গ্রাম নিয়ে বাউলমাটি তেমন বলে একটা কবিতার বই পর্যন্ত লিখলাম। তখন আমাকে আমার এই দেশ, মাটি, মানুষ, এই প্রকৃতি, এই 4 জিনিস নিয়ে আমার একটা অসাধারণ মুগ্ধতা ছিল, বিশেষ করে গ্রাম নিয়ে। তো সেই সময় আমার চাকরিটা আমি এই রাজনৈতিক কারণে ডাক্তার হয়েও ডাক্তারি করিনি, বা ডাক্তারি লাইনে চাকরিও করতে পারলাম না। তো ড্রাগ সেক্টর যেটাকে বলে, ঔষধ খাত, সেখানে আমি এলবার ডেভিড নামে মানে তখনকার দিনের 1 নম্বর মানে আপনার ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান, ঔষধ প্রতিষ্ঠান, সেখানে
টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে চাকরি করতাম। তো সেই সুবাদে টাইমটা কখন, হ্যাঁ কত সাল? এটা 1960 সালে। 1960 সাল। 1960 সালে ডাক্তারি পাশ করে বেরিয়েছেন মাত্র 58 59 60। 58 জানুয়ারি আর কি, 58 59 60। তো যেহেতু সরকারি চাকরি হয়নি এবং মেডিকেল লাইনে উচ্চ শিক্ষার সুযোগ থাকলো না, কাজেই আমার কিন্তু এখানে একটু বলে নেওয়া হতে ভালো। বলেন। আমার অবিভক্ত বাংলায় ঢাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি ম্যাট্রিক পরীক্ষা দেই এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে আপনার মানে ইন্টারমিডিয়েট, তখনকার দিনের কথা হলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, দুটোতে আমি স্ট্যান্ড করেছিলাম। তো এই মেধার সত্ত্বেও কিন্তু আমি আমার ডাক্তারি লাইনে মেধার প্রকাশ ঘটানোর সুযোগ ঘটলো না। কেন ঘটলো না? ঘটনা ওই যে সরকারি কারণে। আপনাকে ভাষা আন্দোলনের কারণে কি আপনার ভাষা আন্দোলনে পরবর্তী রাজনীতির সঙ্গে তো আমি যুক্ত ছিলাম, বাম রাজনীতির সঙ্গে, এটাই মূল কারণ আর কি। তো ফলে সরকারি চাকরি হওয়ার কোনো সুযোগ ছিল না, উচ্চ শিক্ষার এমনকি ইন্টার্নশিপ পর্যন্ত আমাকে দেওয়া হলো না। তো ফলে আমি অন্যদিকে চাকরি নিলাম এবং বাকি গোটা জীবনটাই ড্রাগ সেক্টরে চাকরি করলাম। তো ওই করতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে যত শিল্পোদ্যোগ, বড় বৃহৎ বাণিজ্য আর বৃহৎ ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান সব এক কথায় বাঙালিদের হাতে। বাঙালি শিল্পোদ্যোগ নামমাত্র, একটা ব্যাংক, একটা বীমা প্রতিষ্ঠান আর একটি ওষুধ প্রতিষ্ঠান মানে আপনার পাবনায়। এই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হলো, আপনার ওইটা ছিল এডরুক, হ্যাঁ। তো এই পরিপ্রেক্ষিতে আমার মনে হলো যে তাহলে আমি একটা, যেমন ওইদিকে কাজ করলাম তেমনি একটা ওষুধ প্রতিষ্ঠান করি। তো আমার কাছে যেহেতু টাকা ছিল না, আমাকে দু একজন মানে অর্থবিত্তবান বন্ধুকে নিয়ে 7 জনে মিলে, এই জন্য নামও দিলাম ওরিয়ন সপ্তর্ষি। এটা আমার মূলত গোটা উদ্যোগটাই ছিল আমার। এর পিপি তৈরি করার থেকে আরম্ভ করে আপনার এর স্বীকৃতি নেওয়া, এর নিবন্ধন করা, প্রতিটি সব কাজে আমি নিজে এককভাবে করেছি। করে ওরিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড নামে 1964 সালে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে এটা প্রতিষ্ঠিত করি। আপনি যে দীর্ঘ জীবন পার হয়ে এসেছেন এবং এই সময় এখন যে জীবনযাপন দেখছেন, এখন তো টেকনোলজির একটা বিশাল বিকাশ হয়েছে, কেমন মনে হচ্ছে? আমার জীবনে এই টেকনোলজির যা বিকাশ দেখলাম এবং যাকে এক কথায় বলে প্রযুক্তির উৎকর্ষ, অসাধারণ বাংলাদেশে হয়েছে। এবং এটা মূলত তরুণ সমাজ, তারুণ্য এটাকে ধারণ করেছে বলেই এটা সম্ভব হয়েছে। যে আমাদের সময়ে, আমি তো ছাত্র মেডিকেল কলেজের, তখন আমাদের গোটা হোস্টেলের 200 ছাত্রের মধ্যে 2 জনের হাতে ছোট্ট দুটো বক্স ক্যামেরা। কাজেই ছবি তোলা আর ছবির ক্যামেরার কত উন্নতি হয়েছে, ছবি তোলার টেকনিকের কত উন্নতি হয়েছে, সমস্ত জগৎটাই পাল্টে গেছে ভিন্নভাবে। ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র যেমন আপনার, এমনি শিল্পকলার ক্ষেত্র তেমনি, চিত্রকলার ক্ষেত্র তেমনি। তো এই পরিবর্তনের সঙ্গে খাপ খেয়ে যে আধুনিক চেতনার বিকাশ ঘটানো, সেটাকে আমরা কতখানি ঘটতে পেরেছে, সেই প্রশ্নটা আমার থাকে। আপনার তো অনেকগুলো পরিচয়, যেমন ধরেন আজকে আপনাকে নতুন করে হয়তো অনেকেই জানবে আপনি শিল্প উদ্যোক্তাও ছিলেন, আপনি ভাষা সংগ্রামী, আপনি প্রাবন্ধিক, আপনি রবীন্দ্র গবেষক। আহমেদ রফিক কবি, আহমেদ রফিক নিজে কোন পরিচয়টা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? কোনটা দিলে আহমেদ রফিক মনে করে যে আমি ঠিক আছে? এতগুলো সব তো আপনি সবই পছন্দ, কিন্তু কোনটা আপনার জন্য ভাল লাগে? আমি রবীন্দ্র গবেষক এবং ভাষা সংগ্রামী, এই দুটোতেই আমি খুব স্বচ্ছন্দ বোধ করি এবং আমার কাছে ভালো লাগে আর কি, ভালো লাগার জায়গা আর কি। এতক্ষণ তো বিকাশ ভাই আপনার ছবি আঁকলেন, আমরা কথা বললাম এর ফাঁকে, কিভাবে কতটা আপনাকে আঁকলেন এবং রঙে এবং ক্যানভাসে কিভাবে উদ্ভাসিত করে তুললেন, সেটা এখন বিকাশ ভাই আপনাকে দেখাবেন। রবি ভাই, আপনার দীর্ঘ জীবন, বর্ণাঢ্য জীবন, জীবনের পরতে পরতে অনেক কিছু করেছেন, অনেক ভেবেছেন দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, ভাষার জন্য অনেক লড়াই করেছেন। আপনার দীর্ঘ ক্যানভাস কতটা আর এই একটা ছোট্ট অনুষ্ঠানে আপনাকে ধারণ করতে পারি? আমরা একটু চেষ্টা করেছি মাত্র। আর এই ভাষার মাস, ভাষা শহীদদের মাসে এখন বাংলা একাডেমিতে বইমেলা চলছে, সারা বাংলাদেশে এখন উদ্ভাসিত ভাষা শহীদদের স্মরণে। সেই ভাষা সংগ্রামী একজন আপনি আমাদের শিল্পবাড়িতে এসেছেন, আপনার ভাষা আন্দোলন থেকে শুরু করে জীবনের কর্মময়ের সামান্য কিছুই বললেন, আমরাই নিতে পারলাম আর কি, আপনাকে অতটা আমরা নিতে পারিনি।
আপনি এসেছেন, আপনার কাছে কৃতজ্ঞতা আমি জানাই। আমি আপনি শেষ করলেন, তবু আমার আর কিছু বলা উচিত নয়, তবু বলি জি যে এ পর্যন্ত অনেকগুলো টিভি চ্যানেল, অন্তত 10টা তো হবে জি টিভি চ্যানেল আমার পূর্ণাঙ্গ ব্যক্তিগত জীবনের সাক্ষাৎকার নিয়েছে, তার মধ্যে আপনাদেরটা ব্যতিক্রমধর্মী। রবি ভাই, আপনি যে মন্তব্য করলেন আমাদের শিল্পবাড়ি সম্পর্কে, সত্যি খুব কৃতজ্ঞতা জানাই। অসাধারণ। এটা কিন্তু আমি আন্তরিকভাবে বললাম, জি, জি। বলার জন্য নয়। না না, এটা বুঝতে পেরেছি, আপনি বলার জন্য বলেননি, আপনি আপনার বোধ এবং বিশ্বাস থেকেই বলেছেন। আবারও কৃতজ্ঞতা জানাই, এটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ অর্জন। শুধু দর্শক, এতক্ষণ দেখলেন শিল্পবাড়ি, সঙ্গে ছিলেন আহমদ রফিক। আপনারা যে যেখানেই থাকুন, কুশলে থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন।